প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েসিস এই সময় অনুষ্ঠানে। আমি প্রণব শাহ আছি আপনাদের সঙ্গে, আর আমাদের সঙ্গে আজকে আলোচক হিসেবে যুক্ত হয়েছেন নাইমুল ইসলাম খান, আমাদের সময় .com-এর প্রধান সম্পাদক এবং আমাদের অর্থনীতির সম্পাদক। নাইমুল ইসলাম খান, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন অধ্যাপক গীতিয়ারা নাসরিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমরা দুজনের সাথে কথা বলবো। আমি শুরুতেই বলে রাখি যে আজকে আমাদের আলোচনার বিষয় খোলা ফেসবুক, বন্ধ ফেসবুক। ফেসবুক বন্ধ সরকারি সিদ্ধান্তে, ফেসবুক চলছে ব্যক্তিগত উদ্যোগে। আমি প্রথমে দৃষ্টি আকর্ষণ করতে চাই গীতিয়ারা নাসরিন আপনার কাছে, যে ফেসবুকের এই যে খোলা এবং বন্ধের যে মাঝখানে আমরা আছি, শুধু একজন ফেসবুক ইউজার হিসেবে না, গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষক হিসেবে এবং এই বেশি একজন, আমি বলতে চাই যে দীর্ঘদিন ধরে গণযোগাযোগ নিয়ে আপনি কাজ করতেন, শিক্ষক হিসেবে অনেককে শিক্ষা দিচ্ছেন এবং সবসময় এই যোগাযোগের মধ্যে থাকছেন, আপনি ফেসবুক ব্যবহার করছেন। আপনি কি দৃষ্টিতে দেখেন এই সরকারের এই সিদ্ধান্তটাকে? আমি তো প্রথমে চিন্তিত যে একটা যোগাযোগের মাধ্যম, আমাদের দেশে একটা যোগাযোগের মাধ্যমকে বন্ধ করা হলো সরকারিভাবে, যদিও পুরোপুরি বন্ধ নয়। এখন যেটা অবশ্যই যে মানুষের মধ্যেকার যে যোগাযোগ সেটাকে ক্ষুণ্ণ করছে, কেননা সামাজিক মাধ্যম হিসেবে ফেসবুক তো অনেক দ্রুত গড়ে উঠেছে, অনেক বেশি ইউজার এখানে আছেন এবং নানা ধরনের তথ্য এখানে আদান প্রদান হয়। তো হঠাৎ করে ফেসবুক যদি এই হঠাৎ করে নজরদারির আওতায় আসে বা বন্ধ করার চেষ্টা করা হয়, তাহলে অনেকটা আমার মনে হচ্ছে যে একটা নেগেটিভ কনসেপশন তৈরি হচ্ছে অনেক মানুষের মধ্যে যারা ফেসবুক ব্যবহার করেন না। তারা অনেকটা এই যে ব্লগ সম্পর্কে মানুষের যে একটা ভুল ধারণা হয়েছে যে ব্লগ খুব একটা খারাপ জায়গা, সে ধরনের একটা ভুল ধারণা তৈরি হচ্ছে। আরেকটা যেটা যে অবশ্যই বেশ কিছু জিনিস ক্ষতিগ্রস্ত হচ্ছে তো বটেই। ফেসবুকে তো শুধু সামাজিক আদান প্রদান অত্যন্ত জরুরি ব্যাপার, মানুষের এটা মানসিক অবস্থার রিলিভার, কানেক্টেড থাকা অন্যদের সাথে, খবর যাওয়া জানা, অত্যন্ত দ্রুত অনেক মানুষের সাথে আপনি ফেসবুকে যোগাযোগ করতে পারেন, যেটা আপনাকে প্রত্যেকটা মানুষের সাথে আলাদা আলাদা করে যোগাযোগ করতে হবে। যেমন আমার ক্লাসের জন্য আমার প্রতিটা ক্লাসের জন্য আলাদা ফেসবুক অ্যাকাউন্ট তো আছেই, স্টুডেন্টদের জন্য আলাদা, যেটা আমার ব্যক্তিগত অ্যাকাউন্টের সাথে না। এবং ওদের প্রত্যেকটা ক্লাসের জন্য কিন্তু আমার আলাদা ফেসবুক পেজ আছে, ক্লোজ গ্রুপ আছে আমাদের। এমনকি ওদের অ্যাসাইনমেন্ট কি হবে, কি আলোচনা হবে, কিছু একটা আলাপ আসলো, সেটা কিন্তু আমি সবসময় প্রত্যেকটা গ্রুপে বলে দিচ্ছি, যেটা আমাকে আদারওয়াইজ ক্লাসের বাইরে কমিউনিকেট আমি এভাবে করতে হতো বা সম্ভবই না হয়তো। হ্যাঁ, এবং আমি তার মানে সবসময় কিন্তু কানেক্টেড থাকছি। আমার স্টুডেন্টদের একটা অলমোস্ট ডিস্টেন্স একটা লার্নিং হচ্ছে, যে সবসময় আমি কিন্তু তাদের সাথে কানেক্টেড থাকছি। আর তো বাদই দিলাম যে কতগুলো শুধু আপনার রক্ত জোগাড় করারই গ্রুপ আছে। আমি যদি কখনো দেখি কেউ রক্ত খুঁজছে, আমি সঙ্গে সঙ্গে আমার কাছে যে লিস্টগুলি আছে তাড়াতাড়ি আমি বের করি যে এই যে রক্তদান করার একদম, এবং কারো অসুস্থ হলে তাকে সাহায্য করা। তারপরে হচ্ছে যে বিভিন্ন দরকারি ইস্যুতে, যেমন এই যে সরকার, যে ডিজিটাল সরকার, এই সরকারের একটা ভালো ভাবমূর্তি তৈরি করার ক্ষেত্রেও তো ফেসবুকের বিরাট অবদান আছে, যেখানে এই সরকারের ভালো দিকগুলো আলোচনা করা হয়, বা এমন এই যে যুদ্ধাপরাধীদের বিচার, এই ধরনের আরও নানা কিছু, যেটা ফেসবুক অত্যন্ত স্ট্রং একটা ভালো পজিটিভ ভাইব তৈরি করার ক্ষেত্রে হেল্প করে। সেখানে এই যে এই ধরনের একটা সিদ্ধান্ত, যেটা বন্ধ রাখা, যে শুধুমাত্র যোগাযোগ এই প্রবাহটাকে ক্ষতিগ্রস্ত করছে না, এমনকি কমার্শিয়ালি কিছু মানুষকে ক্ষতিগ্রস্ত করছে, যাদের ব্যবসা ফেসবুক নির্ভর। ই কমার্সের ক্ষেত্রে এটা একটা ধাক্কা বড় দিয়েছে। এবং একই সাথে আবার আমরা দেখব যে আমাদেরকে আসলে খুব একটা মানুষকে সরকারের কার্যপদ্ধতি সম্পর্কে খুব একটা সন্দিহান করে তুলছে। মানে আমি বলবো যে সরকার নিজের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে কিছুটা, যে কেন আসলে আমাদের এই যোগাযোগ মাধ্যম, যেটাতে সরকার যখন বন্ধ করতে চান তখন কেমন একটা ফিলিং হয় না, যে আমরা কি সবাই অপরাধী নাকি, তাই না? তো কেন আমাদের সবাইকে বন্ধ করতে হবে? যেমন ধরুন একটা রাস্তায় মাঝে মাঝে কোনো ছিনতাইকারী আসে, বা তার জন্য কিন্তু আপনি সব সাধারণ মানুষের চলাচল সেই রাস্তায় বন্ধ করে দেবেন না। আপনি সেই রাস্তা খোলা রেখে কেউ যদি কিছু অপরাধ করে সেটাকে ধরার চেষ্টা করবেন। আদারওয়াইজ কিন্তু আপনি জনমনে একটা ধারণা দিচ্ছেন, যারা ওই রাস্তা ব্যবহার করে না তাদের ধারণা দিচ্ছেন যে ওই রাস্তা দিয়ে যারা হাঁটে সবাই খারাপ। এছাড়া যারা হাঁটে তাদের একটা রীতিমতো একটা মানবিক অধিকার আপনি নষ্ট করছেন। এবং
মানে খুব জোরালো কোনো কিন্তু কারণ নেই এর পেছনে যেটা দিয়ে এটা জাস্টিফাই করা যায়। আমরা দেখেছি যে সরকার নিরাপত্তার কথা বলে বিশেষ করে, এবং সেটি হয়েছে যে যুদ্ধাপরাধীদের যে ফাঁসি হলো সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সেই ফাঁসির পরপরই এটি বন্ধ করা হলো যে সামাজিকভাবে এই ফেসবুকের মাধ্যমে প্রচার করে কোনো একটি নাশকতামূলক কার্যক্রম চলবে। আপনি এই সিদ্ধান্তটাকে কিভাবে দেখেন? যদি আমি জানি যে নাইমুল ইসলাম খানের নামে কোনো ফেসবুক অ্যাকাউন্ট আমরা দেখছি না, মানে ছিল না, অ্যাকাউন্ট একটা আছে, বাট আমি আসলে ফেসবুকে অপারেট করি না। আমি খুব শীঘ্রই আশা করছি, আমি উদ্যোগ নিচ্ছি যে আমি আসবো। ফেসবুক ডেফিনেটলি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং আমি বলি যে প্রয়োজনীয় মাধ্যম। গীতি আপা যা বলেছেন তার সাথে ভিন্ন মত করার কোনো সুযোগ নাই, কিন্তু অন্য কিছু দিক আছে এটার ব্যাখ্যা করার। প্রথম কথা হলো, আমি তো মনে করি না যে সরকার এটা স্থায়ীভাবে বন্ধ করেছে, এটা একটা সাময়িক ব্যবস্থা, এবং এটা যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করার সময়টাকে ঘিরে করা হয়। আপনি যদি যেই হাইটের 2 জন অপরাধীকে ফাঁসিতে ঝুলানো হলো এবং এটার কনসিকুয়েন্সেস যা যা হতে পারত যেটা হয় নাই, যেটাকে আমরা বলবো এটা বিরাট সাফল্য সরকারের, এই সাফল্যের মধ্যে নানামুখী প্রচেষ্টার মধ্যে মানুষ যখন মানে বড় বিপদ পড়ে, তখন দেখবেন যে এলোপ্যাথি ডাক্তারের ওষুধও খাওয়ায়, হোমিওপ্যাথিও খাওয়ায়, হুজুরের কাছে হ্যাঁ পানি পড়া আনে, তখন এই এক্সট্রা অর্ডিনারি সার্কামস্টেন্সেস ছিল কিন্তু এটা। সুতরাং আমি সরকারের এই সিদ্ধান্তটা সম্ভবত তড়িঘড়ি যে এমাং আদার থিংস এটাও বন্ধ করো, এটার মাধ্যমে কি না কি ছড়াবে, তাতে একটা অস্থিরতা তৈরি হতে পারে। যেটা আপনি বললেন যে এটার মাধ্যমে সহিংসতাকারীরা পরিকল্পনা শেয়ারিং করবে, এটা কিন্তু আমাদের ইন্টেলিজেন্স বলে নাই। আমাদের ইন্টেলিজেন্স বহু আগে থেকেই বলেছে তাদের নিজস্ব যোগাযোগের ব্যবস্থা আছে, যেটা নেসেসারিলি ফেসবুক নির্ভর না। কিন্তু ফেসবুক দিয়ে যেটা হয় যে একটা জিনিস এত ছড়িয়ে যায়, এবং ছড়িয়ে যাওয়ার মধ্যে যারা সাধারণ মানুষ, যাদের সাথে ফেসবুকের কোনো সম্পর্ক নাই, তারা এটার থেকে ভুলভাবে ইনফর্মড এবং উৎসাহিত হয়ে আমাদের এখানে রামুর ঘটনা সহ আমাদের অনেকগুলি ঘটনা আছে যে ভুল প্রচারণা, ওই যে টেলিফোনের মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে যে ওই যে চাঁদে তার মুখ দেখা সহ কিছু এক্সাম্পল ছিল। আমার মনে হয় না যে খুব মানে যদি আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিত তাইলে হয়তো ফেসবুকটা এইভাবে অ্যাব্রাপ্টলি বন্ধ করতে হতো না। আপনি খেয়াল করে দেখেন, এটা বন্ধ করার সময় ইন্টারনেটও 1-1.5 ঘন্টার মতো বন্ধ করা হয়েছিল। মানে এটা যে কিভাবে বন্ধ করবে এটাও বোধহয় বুঝতে পারছিল না, এবং এখনো পুরোপুরি বন্ধ করা যায়নি। হ্যাঁ, তো আমার সকল ধরনের ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। কিন্তু আমি সরকারের এই ভুলটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি, এই জন্য যে আমরা একটা অসম্ভব রকম স্পেশাল ঘটনার বড় কোনো প্রতিক্রিয়া ছাড়া পার করতে পেরেছি। এইটা কিন্তু একটা বিরাট অর্জন। আমরা হয়তো এখন পার করে ফেলেছি বলে আমরা একটু গা ছাড়া ভাবে বলবো যে না, তেমন কোনো আশঙ্কা ছিল না। আমি কিন্তু সেটা বললে আমি একমত হব না। আমার মনে হয় এটা কিন্তু একটি বড় ধরনের ঘটনা তো আমরা বগুড়ায় দেখলাম। হ্যাঁ, এখন আমার যেটা কথা হচ্ছে যে আমি মনে করি যে ফেসবুক ওয়ান্স ফর অল আর যাতে কখনো বন্ধ করতে না হয়, সরকারকে তেমন কোনো কিছুর এখন শিক্ষা দীক্ষা নিতে হবে। এবং এটা আপনি আসলে সবগুলি দিক কভার করেছেন, যে আমাদের যে ই কমার্স, আমাদের যে দৈনন্দিন এই যে ছাত্রদেরকে ফ্যাসিলিটেট করা, আমরা নিজেরাও কিন্তু আমি করি না ব্যক্তিগতভাবে এতদিন পর্যন্ত, সেটা আমার ব্যক্তিগত অক্ষমতা, কিন্তু আমার প্রতিষ্ঠানের সকলে করে এবং উই টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট। আমার যে অনলাইন, সেটা ফেসবুকেও অনেক শেয়ারিং হয়। তো এই জিনিসগুলি তো ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমাদেরও মার্কেটিং এর ক্ষতি হয়েছে, আমারও রিডার কম ছিল, তার ফলে আমারও ইনকাম কম হয়েছে ফ্রম আমাদের সময় .com। তো এই দিক থেকে বলছি যে এটা করবে না। এবং আমি চাইবো যে, যেমন আজকে আমার পত্রিকায় ডেইলি আওয়ার টাইমে কিন্তু দেখানো আছে যে সরকার পক্ষেরও কত মানুষ, কত সাংবাদিক, কত নেতৃস্থানীয় মানুষ, ইভেন মন্ত্রী পর্যায়ের মানুষ, মন্ত্রিসভার সদস্য, যারা ফেসবুক রীতিমতো ব্যবহার করছেন, এবং সেটার আমরা ওই লেটেস্ট স্ট্যাটাসের ছবি সহই আমরা স্ক্রিনশট বলেন, এটা আমি জানতাম না, ওই স্ক্রিনশট সহই আমরা দিয়েছি। কিন্তু এটাও আমি গুরুত্বের সাথে দেখছি না। অ্যাকচুয়ালি এই যে গীতি আপা অল্টারনেটিভ ব্যবহার করতে পারছেন, কিংবা আরেকজন মন্ত্রী পারছেন, তারানা হালিম পারছেন, বা কেউ কেউ পারছেন, যারাই হন, নামটা এখানে ইম্পর্টেন্ট না।
এরা কিন্তু বন্ধ করার টার্গেটও না। আমি আবারও বলি, যারা এই ফেসবুকের রেগুলার ইউজার তাদেরকে সন্দেহ করা হয় নাই, কিন্তু সন্দেহটা ছিল যে এখান থেকে ছড়িয়ে অতি সাধারণ সরল মনা মানুষ না বিভ্রান্তিকর কিছুতে পড়ে। ব্যাপারটা ওইখানে আমার মনে হয় আমরা সরকারকে একটু ভুল বুঝছি যে এটা ফেসবুক ইউজারদেরকে সন্দেহ করা হচ্ছে। ওই জায়গাটাতে আমি তাদের ভাষা এবং তাদের মানে মুখের ভাষা এবং শরীরের ভাষা দেখে বুঝেছি ব্যাপারটা ছিল অন্য। কিন্তু আমার আরেকটা সন্দেহ, এই যে এখন লিঙ্গারিং করা হচ্ছে আপা, আমার মনে হয় ওই যুদ্ধাপরাধীদের শাস্তিটা বাস্তবায়ন করার সাফল্যের পর তারা একটা বাই প্রোডাক্ট পেয়েছে, এটা একটা উপরি লাভ পেয়েছে। সম্ভবত এই হইতে পারে, সরকারের সমালোচনা কমে গেছে, সেটা সরকারের সমালোচনাগুলিও স্প্রেড হচ্ছে কম। এইটার এই মজাতে যখন বিকল্প উপায়ে ফেসবুক চালাতে পারছেন এবং উনি যখন ওনার পোস্ট আপলোড করতে পারছেন তখন তার সেটা থেমে থাকবে না। সেটা থেমে থাকবে না, কিন্তু সীমিত। এই সীমিতটার একটা মজা হয়তো সরকারি দল পাচ্ছে। এই জন্য আমি যেটা জবাব দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে যেমন কিছু কিছু জায়গায় যে আচ্ছা যে সময় এটা বন্ধ করা হয়েছে তখন আমি দেখেছি যে ইন জেনারেল ফেসবুক ইউজাররা এটা কিন্তু এটা মেনে নিয়েছে, সাপোর্ট করেছিল এবং মানে মেনে নিয়েছিলাম। আমি নিজেও আসলে ব্যবহার করিনি এটা একদমই, যদিও আমি নাইম যা যা উল্লেখ করেছেন সেখানে আমি ডিসএগ্রি করব। একটা হচ্ছে যে এই দুটো ঘটনাই, সেটা হচ্ছে যে রামুর যেটা ঘটনা, অর্থাৎ এক ফেসবুকের পোস্ট দিয়েছেন এটা বলে ব্যবহার করেছে, এই যে ব্যবহারটা, এই মিসইউজটা নানাভাবে করা যেতে পারত। যেমন উনি একটা পোস্ট এই নামে একটা পোস্টার দিয়েছেন বা এইরকম একটা ছবি তার ঘরে পাওয়া গেছে, এটা ফেসবুক মূল ঘটনা না। মূল কথা হলো যে ওইখানে একটা যে 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 ধ্বংস বা সংগঠন করা, সেটার জন্য একটা মাধ্যম হিসেবে যারা করেছে তারা করেছে। একইভাবে আমরা জানি যে সাধারণ সরল মানুষ যারা ফেসবুকে থাকেন না, কোনোভাবেই তাদের কিন্তু ফেসবুকের ছবি দিয়ে সাইদির ছবি চাঁদে দেখানো হয়নি। যেটা হয়েছে বরং এটা নিয়ে ঠাট্টা করে লোকজন পরে প্রচুর ছবি দিয়েছে যে আসলে যে কারো ছবি যে দেখানো সম্ভব এইভাবে। যেটা হয়েছে যে এই প্রচারণাগুলি সাধারণ মানুষের কাছে মাইক দিয়ে ইত্যাদি ইত্যাদি দিয়ে বলা হয়েছে। কাজে এই যে ফেসবুককে টার্গেট করা, সেটা আসলে এই জায়গায় মানে এটা ঠিক আছে, আমি সমর্থন করছি যেটা নাইম যে কথা বলেছেন যে হয়তো নানা ধরনের যত পারা যায় নিচ্ছিদ্রকরণের একটা ব্যবস্থা, নিচ্ছিদ্রকরণের একটা ব্যবস্থা করা হয়েছে অল্প সময়ের জন্য, ঠিক আছে। যে জন্য আসলে এই নিচ্ছিদ্রকরণ ব্যবস্থাই এটা বুমেরাং, এইটা অত্যন্ত চিন্তার কথা যেটা বুমেরাং, সেটা হচ্ছে যে এটা শুধু আপনি যে ফেসবুক অল্টারনেটিভ পাথ ব্যবহার করি তা না, যারা অ্যাকচুয়ালি যাদেরকে আমরা মনে করি যে ফেসবুক যারা ব্যবহার করে নানা ধরনের খারাপ কাজ তারা করতে পারেন, তার মধ্যে এটা একটা, এছাড়া নানা ধরনের অ্যাবিউজ ইত্যাদি হয়। এটা যারা করেন তারা কিন্তু তারাও প্রক্সি দিয়ে কিভাবে ফেসবুক চালাতে হয় এটা জানে। তো তার মানে হচ্ছে যে টার্গেট বলতে তো আর সাধারণ মানুষ না, সাধারণ মানুষকে বিভ্রান্ত নানাভাবে করা যায়, এটা ফেসবুক একমাত্র কারণ না। তাহলে হচ্ছে কে এখানে টার্গেট হচ্ছে সম্ভাব্য অপরাধী যারা ফেসবুকও ব্যবহার করতে পারে। কিন্তু কথা হচ্ছে, সমস্যাটার ব্যাপার হচ্ছে যে ঠিক আপনি যেমন শিখে গেছি যে কি করে বিকল্প পথে ফেসবুক বা অন্যান্য পথে যাওয়া যায়। ফেসবুক কিন্তু একটা চেনা জায়গা, অর্থাৎ ফেসবুকের যারা আছেন, ফেসবুক যারা চালান বা ফেসবুকের যারা নিয়ন্ত্রক, জাকারবার্গ বা ইত্যাদি, তারা কিন্তু আমরা জানি যে এই সোর্সগুলি তাদের মাধ্যমে যাচ্ছে। যখনই আপনি অন্য কোনো প্রক্সিতে যাবেন তখনই কিন্তু শুধুমাত্র আপনি যিনি ব্যবহার করছেন তিনি কিন্তু তার প্রচুর তথ্য দিয়ে দিচ্ছেন প্রক্সির কাছে, কারণ প্রত্যেকের কাছে ইমেল আইডি দিতে হবে, চিহ্নিতকরণ সংস্থাকরণ কোনো চিহ্ন দিতে হবে, ঠিকানা দিতে হবে, ভেক হলো, হ্যাঁ এমনকি ফেক আইডি খোলার ক্ষেত্রেও কিন্তু সবই কিছু দিতে হয়। এক্স্যাক্টলি। তো কিন্তু যেটা যারা আসলে ট্রেস করেন তারা তো আপনার কি নাম দিচ্ছেন সেটা দিয়ে আপনাকে ট্রেস করবেন, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার আপনার নাম কি, আপনার আইপি অ্যাড্রেস ইত্যাদি দিয়ে তো আপনাকে ট্রেস করা হবে। তো তার মানে হচ্ছে যে যখন
শুধুমাত্র ইউজার ক্ষতিগ্রস্ত হচ্ছে না, আমাদের মতো যে আমরা যারা ফেসবুককে ভালো কাজে ব্যবহার করি বা আমাদের জরুরি একটা মাধ্যম, তারা শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে না, একই সাথে আমি বলবো যে যে কারণে যদি সরকার এটা চিন্তাই করে থাকেন, তারাও আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কেননা অন্যান্য মাধ্যমে যখন তারা ব্যবহার করছেন, তারা কিন্তু আর ফেসবুকের ট্র্যাকিং সিস্টেমের মধ্যে থাকছেন না। আচ্ছা, মানে সরকারের যাদেরকে নির্দিষ্ট করে যাদের প্রতি লক্ষ্য রাখতে চায় বা যাদেরকে তারা ধরতে চায়, আমি বলতে চাই, তারা অন্য কিছুর মধ্যে চলে গেছে। এক্স্যাক্টলি, তাদের জন্য রাস্তা, অর্থাৎ আমি যে উদাহরণটা আপনাকে দিচ্ছিলাম যে যে রাস্তাটা খোলা ছিল সেই রাস্তা দিয়ে মাঝে মাঝে অপরাধী যায়, দরকার হচ্ছে সেই রাস্তাটা আপনি চোখ রাখবেন। আপনি সেই রাস্তা যখন বন্ধ করে দিয়েছেন, তখন সেই ভালো মানুষরাও আসলে নানা দিকে যাচ্ছে, যেমন অপরাধীও নানা দিকে যাচ্ছে এবং নানা রাস্তা সে বের করে চেষ্টা করবে। এখনই তো বরং আপনার কাছে আরো অনেক, যদি সেটাই লক্ষ্য হয়, তাহলে এখনই তো আরো অনেক কঠিন হয়ে গেছে ট্র্যাক করাটা। এবং সেটা তার মানে এটাকে কোনো মানে সত্যিকারের অর্থে একটা ব্যবস্থা হিসেবে যেটা নেওয়া হয়েছিল দ্রুত, আমি ধরে নিচ্ছি যে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু এখন যে কথা বলে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে সেটা তো কাজ করতেই না, বরং আরো ভালনারেবিলিটির মধ্যে ফেলে দিচ্ছে নরমাল ফেসবুক ইউজারদেরকে, এবং সরকার যে কারণে করেছিল তার নিজেকে। আমি আবারও মনে হচ্ছে যে আলোচনাটা আবারও চলে গেল এখানে যে এই ফেসবুকের মাধ্যমে অপরাধীরা অপারেট করে, তাদেরকে ট্র্যাক করা এবং তাদেরকে প্রতিরোধ করার জন্য করা হয়েছে। কিন্তু আমার জানা মতে ব্যাপারটা এই জন্য না, কারণ আরো আগে থেকে যারা নাকি আমাদের সন্ত্রাসী, তারা কখনোই ফেসবুকের মাধ্যমে সাম্প্রতিককালে এটা আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি বহু আগেই এটা নিশ্চিত। এটা তাদেরকে ট্র্যাক করা না করার জন্য না, এটা সিম্পল ওইটাই যে সাধারণ মানুষের কাছে ওই যে মাইকে যে কেউ বলবে, এটার জন্য উৎসটা এটা হয়ে যেতে পারে। আমি আবারও বলছি, এটা কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় ব্যবস্থা না, এটা ওই পানি পড়া তাবিজের পর্যায়ে একটা ঘটনা যেটা করেছে। আমি আবারও বলি, আমি কিন্তু বলি নাই সরকারকে আমি সাধুবাদ দিচ্ছি, আমি বলছি আমি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছিলাম। আপাও যেটা বলেছেন প্রথম দিকে, আপাও এটা মেনে নিয়েছিলেন সাময়িক ব্যবস্থা হিসেবে, সাময়িক ব্যবস্থা মেনে, কিন্তু এখন এটা দীর্ঘায়িত করাটা আমার কাছেও প্রশ্ন সাপেক্ষ। যেটা আমার মনে হচ্ছে তারা একটা, আপনি হয়তো না, আপনি বিকল্পে চলে গেছেন, অনেকে উইথড্রয়াল সিম্পটমে পড়ে, যে কোনো একটা কাজ থেকে গেলে তার একটা অশান্তি তৈরি হয়। রিয়েল প্রবলেম তো একটা আছেই, আর একটা উইথড্রয়াল সিম্পটমও হয়, সেটা একদিকে হচ্ছে। আর আরেকদিকে সরকারের সম্ভবত একটা আরাম বোধ হচ্ছে যে তাদের সম্পর্কে অনেক সমালোচনা একটু কম স্প্রেড হচ্ছে, তো এই আরামটা তারা দীর্ঘায়িত করার চেষ্টা করছে, যেটা আমাদেরকে আসলে এখন দায়িত্ব আমাদের সরকারকে সতর্ক করা যে এনাফ ইজ এনাফ, ফেসবুকটা আল্লাহর ওয়াস্তে আপনারা ওপেন করে দেন। হ্যাঁ, ফেসবুক কর্তৃপক্ষের সাথে এটা মনিটরিং ট্র্যাকিং এর জন্য সেটা আপনারা করেন, প্লাস দয়া করে আর দেরি না করে ফেসবুক সহ এই সমস্ত কিছু ওপেন করে দেন, কারণ আমাদের অর্থনীতি, আমাদের সামাজিক সম্পর্ক, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া, আমাদের আন্তঃযোগাযোগ, অ্যাকচুয়ালি এটা এত বেশি ইফেক্টিভ যে আমার এক মেয়ে তার রুম থেকে তার আরেক রুমের বোনের কাছেও ফেসবুকে যোগাযোগ করে। এখন ব্যাপারটা ভালো, কতটা আসক্তি, হ্যাঁ, এটা আসক্তিতে এটা এক ধরনের আলসেমিও তৈরি করেছে। ইট ইজ সো ইজি টু ডু দ্যাট। তো আমার মনে হয় এইরকম জায়গাতে এটা থেকে আমাদেরকে উইথড্রল করে আমাদেরকে মানসিকভাবে আমাদেরকে অসুস্থ করে ফেলা হচ্ছে। ওনাদের আরামটা আল্লাহর ওয়াস্তে ত্যাগ করেন, ফেসবুকটা খুলে দেন। ওএসিস এই সময় অনুষ্ঠানে আমরা কথা বলছি নাইমুল ইসলাম খান এবং গীতা নাসরিনের সঙ্গে। নাইমুল ইসলাম খান যেখানে শেষ করলেন, আপনি যদি সেখান থেকে শুরু করেন যে সরকারও কি একটু আরাম পাচ্ছে, যে সমালোচনা থেকে একটু দূরে আছে সরকার, সেটাও কি এই দীর্ঘায়িত করার একটি কারণ? সরকার যদি আসলেই এটা করে থাকেন, তাহলে সেটা আমি বলবো যে খুব ভুল ধরনের একটা আরাম। আচ্ছা, কেননা সরকারের তো অনেক দায়িত্ব, এবং আমি ধরেই নিচ্ছি যে সরকার সেই দায়িত্ব পালনে উৎসাহী আসলে। তো কোনো কিছু, এই একটা কথা লোকজন আমার কাছে বলছে না, আমার সমালোচনা করছে না, সেক্ষেত্রে মানে সেটা তো সরকারকে কোনো নিশ্চয়তা দিচ্ছে না।
মানে মোট কথা যে মানুষ তার মানে সমালোচনা আরো বেশি করছে, কেননা সে কিন্তু আরো রেগে যাচ্ছে, স্টিমটা সে বের করতে পারছে না। এক সময় সে ওইটুকু কথা বলেই যেখানে চুপ করে থাকতো, সেখানে কিন্তু তার রাগটা আরো বাড়ছে। সেই জন্যই আমি প্রথমেই বলেছিলাম সরকারের কিন্তু ভাবমূর্তি নষ্ট হচ্ছে। মানে উনি হয়তো শুনতে পাচ্ছেন না, কিন্তু আমি বলবো যে মানুষ যে রাগটা করছে, এই সরকারকে নানাভাবে মানুষ সমর্থন করে তাদের মধ্যে, এবং মনে রাখতে হবে যে সরকারের সমর্থকদের একটা বিরাট অংশ হচ্ছে তরুণ সমাজ, যারা কিন্তু একদম ডিজিটাল বাংলাদেশের পক্ষে, যারা ফেসবুক ব্যবহার করে, এবং তারা কিন্তু এটা মেনে নিতে পারছে না। তো এই যে কোনো সরকারেরই, যে কোনো কল্যাণকামী সরকারেরই যেটা চেষ্টা হবে সেটা হচ্ছে যে সকল জনসাধারণের যেটা কল্যাণ হয় তাকে অবশ্যই তাদের নিরাপত্তা। কত পার্সেন্ট আমাদের ফেসবুক ইউজার? আমরা যদি চীনের কথা ধরি, 125 কোটির বেশি মানুষ, কয়েক লক্ষ লোক মাত্র ফেসবুক ব্যবহার করতে পারবে, নিষিদ্ধ। তো সেই দেশের উন্নয়ন, সেই দেশের শিক্ষা তো কোনো ব্যাহত হচ্ছে না। সেই দেশে তাদের নিজস্ব সামাজিক মাধ্যম আছে, কিন্তু আমাদের সরকার যদি আমাদের নিজস্ব সামাজিক মাধ্যম ডেভেলপ করেন যোগাযোগ করার জন্য, আমাদের কোনোই আপত্তি নেই। মূল কথা তো যোগাযোগ করার। তো ডিজিটাল বাংলাদেশ আমাদের সামাজিক মাধ্যম তৈরি করুক। সেটা তৈরি করার আগে আমরা যেটা অলরেডি অ্যাভেলেবল একটা অ্যাভিনিউ যখন বন্ধ করে দিচ্ছি আমি, তখন কিন্তু আমি আমার নাগরিকদের মধ্যেই ক্ষোভ তৈরি করছি। এটা এক। দুই হচ্ছে যে সরকার কেন শুনবেন না? তার তো কাজই শোনা। সরকারের তো দায়িত্বই নাগরিকের যে তার যে অভাব অভিযোগ যা কিছু আছে সেই সমালোচনা শোনার অভ্যাস তো সরকারকে করতে হবে। এটা তো কান বন্ধ করে থাকা, তো সরকার তো কোনো সামন্তবাদী রাজা নয়, তিনি তো আসলে জনসেবক। উট পাখির স্ট্যাটাসে তো বেশি দিন থাকা যাবে না। একদম। তার মানে তাকে তো জানতেই হবে, না তো সেটাই তো তার জন্য ক্ষতিকারক। যে আসলে তিনি যদি জনবিচ্ছিন্ন হয়ে যায়, সরকার যদি জনবিচ্ছিন্ন হয়ে যায়, সেটা তো সরকারের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর। তো তার মানে সরকারকে বরং সরকারের উচিত যে লোকজনকে এনকারেজ করা। সেই কথাতেই আমি বলবো যে যেটা এখান থেকে মনে হয়েছে আমার ফেসবুক বন্ধ থেকে, যে আসলে মানুষ কি চায় সে সম্পর্কে সরকার অত্যন্ত, মানে আমরা আগে বলতাম যে দেয়াল লিখুন পড়তে শিখুন, এখন বলতে চাই যে ফেসবুকের দেওয়াল, ফেসবুক আমরা ওয়াল বলি, কিন্তু সেই ভাষাটা বোঝার চেষ্টা করুন। একদম সেটা ভাষাটা বুঝতে হবে। এবং আসলে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের যেমন সংসদে, আমাদের গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থায় যে মেম্বার অফ দ্য পার্লামেন্টস আছেন তারা কিন্তু আমাদের প্রতিনিধি, এবং অন্যান্য দেশে কিন্তু তাই করে যে মেম্বার, এই সেনেটর বা এই সমস্ত এদের কাছেই কিন্তু মানুষ যান, বোঝান একটা জিনিস, লবিং করেন, যারা আবহাওয়া নিয়ে যে কোনো বিভিন্ন ইস্যুতে তারা বোঝান যে এই জিনিসগুলো সংসদে তুলতে হবে। সংসদে একজন মাত্র ইন্ডিভিজুয়াল যিনি সদস্য, কোনো দলীয় না, শুধুমাত্র তিনি ছাড়া যে এই যে এত বড় একটা অসন্তোষ তৈরি হচ্ছে সেটা নিয়ে কোনো আলাপই দেখছি না। একটা যোগাযোগ মাধ্যম নিয়ে অসন্তোষ তৈরি হচ্ছে, এই কথাগুলো কিন্তু সংসদেই আলাপ করা। আর এটা যখন আমরা ফেসবুকে যখন যারা বিকল্প পথে, তারা কিন্তু এটাও বলছে, এমনকি যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে, ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে ফেসবুক বন্ধ হয়েছে। কিন্তু যেই সরকার যুদ্ধাপরাধের বিচার করে সেই সরকার এরকম একটি কাজের মাধ্যমে তার সমর্থন হারাবে, সেটা তো আর কাম্য হতে পারে না। কারণ আমাদের হাতে আরো বেশি পেন্ডিং এখন পর্যন্ত যুদ্ধাপরাধের বিচার আছে। আমি নাইমুল ইসলাম খানকে বলবো যে এই ব্যাপারে আপনি কি বলবেন, যে এই যে জনপ্রিয়তা হারাচ্ছেন, তারপরেও এটা দীর্ঘায়িত, আবার যদি কখনো এরকম, আপনি বলছেন যে সাময়িক ব্যবস্থা, তো সাময়িক ব্যবস্থা আবার যখন দরকার হবে তখন আবার সাময়িকভাবে বন্ধ করবে, কিন্তু এটা একটানা চলবে কেন? জি, আমি কিন্তু এই ব্যাপারে আমার স্পষ্ট কথা বলেছি। প্রথম কথা হলো, এটা যে বন্ধ করা হয়েছিল এটা আমি সমর্থন করিনি। আমি বলেছি এটা আমি ক্ষমা সুন্দরভাবে দেখেছি, কারণ দেয়ার ওয়াজ এ কজ, অ্যাট লিস্ট আমরা একটা দুর্বল সাময়িক বন্ধ, সাময়িক সমর্থন। এখন হলো কি, এখন সময়টা পার হয়ে যাওয়ার পর আমরা অনেক বিশ্লেষণ দিতে পারতেছি যে এটা হয়তো না, কিন্তু আমি এটাকে বেনিফিট অফ ডাউট সরকারের পক্ষে দিচ্ছি। কিন্তু দীর্ঘায়িত করাটা, আমি তো বলেছি যেটা আরাম পেয়ে যাচ্ছে, এই আরামটা আপা যেটা বলেছে, এই আরামটা সৎ আরাম না, এবং বেশি দিন থাকাও ঠিক। কারণ আপা যেটা বলেছেন এটা যদি এক বাক্যে আমি বলার চেষ্টা করি ওনার ছাত্র হিসেবে, যে এটা হচ্ছে একটা ব্যারোমিটার, এই ব্যারোমিটারটা ক্লোজ করে রাখলে সরকারের কোনো সুবিধা হচ্ছে না, বরং এটা দিয়ে মাপা যেত কোথায় কোন জিনিসটার কি ক্রিয়া হচ্ছে। কারণ এর চাইতে ভালো ব্যারোমিটার আমাদের সমাজের আর অ্যাভেলেবল নাই। এখন আবার একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমি ফেসবুক বন্ধ করার জন্য না, কিন্তু বাংলাদেশের জন্য একটা ফেসবুক আমাদের চাই, এই দাবিও এখন জোরালোভাবে
আমরা নিশ্চয়ই সেই দাবিটা করতে বাংলা বই নামে বা বাংলার মুখ নামে হতে পারে, বাংলার মুখ নামে সেটা হতে পারে। সেটা আমি আরেকটি বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করবো। আজকে আমরা যখন রাতটা যদিও মানে ক্যালেন্ডারের পাতা বদলে গেছে, কিন্তু আমরা অন্য একটি ইস্যু আমরা দেখছি যে বিশেষ করে আমাদের যারা ব্রডকাস্টিং আমরা সম্প্রচারে আছি, যারা ব্রডকাস্টিং মিডিয়ায় কাজ করি, তাদের জন্য একটা বড় বিষয় যে আমাদের যে আয় রোজগার যেখান থেকে হয় টেলিভিশনগুলো মূলত এবং অনলাইনেও কিছুটা, সেটার যে বিজ্ঞাপন এইটা আমাদের পার্শ্ববর্তী দেশ বা অন্য দেশে চলে যাচ্ছে। আজকে ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমা তারা একটি মানববন্ধন করে এই দাবি তুলেছে 11টি, যে তার মধ্যে একটি হলো যে এই যে আমরা বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছি আমাদের সম্প্রচার মাধ্যমগুলো, সেখানকার আয় কমে যাওয়ার একটা আশঙ্কা দেখা যাচ্ছে। একজন গণযোগাযোগের একজন বিশেষজ্ঞ হিসেবে আপনি এটাকে কীভাবে দেখবেন? একটা হলো যে দেশের সম্প্রচার কর্তৃপক্ষ বা সম্প্রচার মাধ্যমগুলো তো চালু থাকতে হবে এবং তার একটি বড় হলো বিজ্ঞাপন, কারণ টেলিভিশন দেখে তো কেউ পয়সা দেয় না, পত্রিকা পয়সা দিয়ে কিনে। সেটা কীভাবে দেখবেন? আমরা দেখছি যে বড় রকমের বিজ্ঞাপন চলে যাচ্ছে, সেটা পার্শ্ববর্তী ভারত সহ অন্যান্য দেশে যেতে পারে। হ্যাঁ, যেহেতু আমি মনে করি যে আসলে যারা জিনিস কোনো কিছু বিক্রি করেন, তাদের প্রোডাক্ট বা সেবা যারা বিক্রি করছেন, তারা আসলে কিসের মূল্যে এটা বিক্রি করছেন? তারা কিন্তু আমাদের মূল্যে এটা বিক্রি করছেন। তার মানে আমি তার বিজ্ঞাপন দেখি বলেই তো তিনি মিডিয়াতে বিজ্ঞাপনটা দেন, যেখানে মানুষ দেখে, যা যা দেখে সেখানে যে মিডিয়াতে তিনি যে মিডিয়া আমরা পড়ি দেখি আমার কাছে বিক্রি করার জন্যই তো তিনি বিজ্ঞাপনটা দিচ্ছেন। তো এখন আমার কাছে আমি হচ্ছে একটা মানে আমার বাংলাদেশে আমরা যারা বিরাট একটা কনজিউমার গোষ্ঠী, এবং আমরাই কিন্তু মূলত এইখানে যে মার্কেটটা আমরা দেখবো যে আমাদের জিনিসের মার্কেটটা তো আমাদের কাছে অনেক বড় বেশি, এবং আমাদের মিডিয়াগুলো আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভারতের একটা মার্কেট আছে, সেই মার্কেটে আমরা দেখব যে তারা কিন্তু আবার আমাদের জিনিসের আমাদের যে মিডিয়াগুলো, তাদের কিন্তু ভারতে আবার অ্যাক্সেস নেই। তো তাহলে আমি ধরে নিচ্ছি যে যারা এই বিজ্ঞাপনগুলো দিচ্ছেন তারা ধরে নিচ্ছেন যে বাংলাদেশে আমরা যারা আছি তারা ওই মিডিয়াগুলিই দেখব, কারণ আমাদের মিডিয়াকে তারা তো রক্ষার চেষ্টা করছেন না। তো আমি বলবো যে এরকম যে মানে তারা তো বাজারের কথা চিন্তা করছেন, নতুন জায়গায় যাওয়ার কথা চিন্তা করছেন, সেটা যখন তারা চিন্তা করছেন, একই সাথে তারা যখন একটা দ্বিপাক্ষিক পলিসির জায়গায় কাজ করছেন, আমি বলবো যে এটা আসলে খুবই একটা লজ্জাজনক ব্যাপার যে আমাদের প্রতিবেশী দেশে আমাদের দেশের মাধ্যমগুলো সব বন্ধ করে রাখা হয়েছে, এবং সেটাও কিন্তু নিজেদের মার্কেট প্রোটেক্ট করার জন্য। মনে রাখতে হবে তাদের বিজ্ঞাপন যাতে আমরা দেখি, কিন্তু আমাদের বিজ্ঞাপন যাতে তাদের মানুষেরা না দেখে, সেই জন্যই এটা বন্ধ করা হয়েছে। তো তার মানে যারা এই কাজটা করছেন, আমি বলবো যে তাদেরকে একই সাথে উদ্যোগ নিলে আমি অত্যন্ত সাধুবাদ দেব। মানে তারা তো অবশ্যই ব্যবসায়ী, নানাভাবে ব্যবসার কথা চিন্তা করছেন, কিন্তু তাদেরকে আমি সাধুবাদ দেব তারা যেন তাদের বাংলাদেশের গণমাধ্যমের প্রচার যদি ইন্ডিয়াতে করানো সম্ভব হয়, এবং তার জন্য যেন তারা লবিং করেন, কেন তাহলে কিন্তু তাদের পয়সা খরচ আরো কম হবে, তারা আরো মানুষের কাছে পৌঁছাতে পারবে। আমি এই জায়গাটাতে আমাদের ইলেকট্রনিক এটা কিন্তু এফেক্ট প্রিন্ট মিডিয়ার উপর পড়ছে। আপনি যদিও আমাদের উপরে একটা বিরাট পত্রিকা মানুষ পয়সা দিয়ে কিনে, আপনি জানেন যে পত্রিকা যেই পয়সা দিয়ে কিনে এই পত্রিকাটা পিসের প্রোডাকশন কস্ট, এটা তার বাসায় পৌঁছানোর খরচ হয় না। তো আমার যেটা মনে হয় যে আমাদের টেলিভিশনগুলো অনেকদিন রিলাক্টেন্ট ছিল একটা বিষয়ে, অসুখের চিকিৎসা না করে তারা এখন একটা উপসর্গের চিকিৎসার দিকে মনোযোগ দিচ্ছে। কি আমাদের বিজ্ঞাপন চলে যায়, কিন্তু আপা কিন্তু মৌলিক জায়গায় হাত দিয়েছে। বিজ্ঞাপনটা যায় কারণ বিজ্ঞাপন মার্কেটের সন্ধান করে। যখন দেখা যাচ্ছে ভারতীয় চ্যানেল আমাদের এখানে বেশি সংখ্যক মানুষ দেখে, তো আমার বাংলাদেশের মানুষের কাছে পৌঁছানোর জন্যই তারা রিলেটিভলি ভারতীয় চ্যানেলগুলিকে পছন্দ করছে, এবং সম্ভবত চোরাই পথে টাকা পাঠিয়েই এই বিজ্ঞাপনগুলি দেখানো হচ্ছে। দুই একটা ক্ষেত্রে অবশ্য তাদের যৌক্তিকতা আছে, যেমন প্রাণের ইন্ডিয়াতেও অপারেশন আছে, এরকম দুই একটা, কিন্তু মেজরিটি ক্ষেত্রে তো সেটা নাই। আমি মনে করি আমাদের অসুখের চিকিৎসা করতে হবে। বাংলাদেশের সবগুলি প্রাইভেট চ্যানেলকে আমি আজকে বলবো, আপনারা এক হয়ে আপনারা সরকারকে বলেন যে আমরা আগামীকাল থেকে আমাদের টেলিভিশনের অপারেশন বন্ধ রাখবো যতক্ষণ পর্যন্ত ওইটা বন্ধ না হয়। পশ্চিমবঙ্গের টেলিভিশন এখানে দেখানো বন্ধ হবে। এটা বন্ধ হওয়ার পরে আমরা আলোচনা শুরু করব যে এটা আমরা কবে ওপেন করবো। আমরা ওপেন করতে চাই, আমরা কিন্তু ভারতীয় চ্যানেলও দেখার সুযোগ থাকুক এটা চাই, আমরা কোনো কিছু বন্ধের পক্ষে না, কিন্তু এটা কৌশলগতভাবে বন্ধ করার পর দেখবেন ভারতের টনক নড়বে, তারা তখন আলোচনায় আসবে কি করা যায়। আর বন্ধ করলে সুবিধাটা হলো যারা এখান থেকে বিজ্ঞাপনটা পাঠায়
যেহেতু ভারতীয় চ্যানেল এখানে দেখা যায় না, তারা এই বিজ্ঞাপন পাঠাবে কেন? তো তার মানে আমার মূল চিকিৎসা যেটা আপা আইডেন্টিফাই করেছেন, আমাদেরকে সেখানে কাজ করতে হবে। আমি মনে করি ধরি মাছ নাছুই পানি অ্যাপ্রোচটা কাজ করবে না, এটা মার্কেট ইকোনমিতে কাজ করে না। ওইভাবে করতে হবে যেটা, আমরাই টেলিভিশন চালাবো না, বাংলাদেশ সরকার প্রথমে এটা বন্ধ করেন, টেম্পোরারিলি সাসপেন্ড করেন ভারতের টেলিভিশন, ফেসবুকের মতো হলো, হ্যাঁ ফেসবুকের মতো হলো বন্ধ করেন, এবং এটা বলেন এটা সাময়িক, তারপরে আলোচনার দরজা খোলা, যে আমরা বিনিময় করব, আমাদেরটা আপনারা দেখবেন, আপনারা আমাদের দেখবেন, আমরা আপনাদের এখানে বিজ্ঞাপন দিব, দরকার হলে আপনারা আমাদের এখানে বিজ্ঞাপন দিবেন, এটা মিউচুয়াল হতে হবে। এইটা ভারতের সাথে বহুত আহ্লাদী ধরনের আলাপ আলোচনা হয়েছে, এইগুলি লবিং আপা হয়েছে। এই লবিং দিয়ে হবে না, কারণ তারা আমাদেরকে এমন লেখাপড়া শেখানো শুরু করে, তখন তারা মুক্তবাজার অর্থনীতি শেখায় আমাদের। ভারতীয়রা জানে না যে মুক্তবাজার অর্থনীতিতে আমরা ভারতের আগে আমরা মুক্তবাজার অর্থনীতি মুখস্থ করার পর তারা মুক্তবাজারে ঢুকেছে। সো এই সব লেকচার আমরা শুনতে চাই না। আমি বাংলাদেশের টেলিভিশনগুলির মালিকদেরকে রিকোয়েস্ট করব, সম্ভব হলে সংবাদপত্রকেও সঙ্গে নেন। আসলে ক্রাইসিস সকলের জন্যই, আমাদের অনলাইনেরও ক্রাইসিস, আমরা সকলে মিলে গণমাধ্যম হিসেবে সবাইকে এক করা। আমি বিশ্বাস করি যে আমাদের আসলে বন্ধ করতে হবে না। আমরা যদি এই শর্তটা দিয়ে একটা চিঠি দেই, বাংলাদেশ সরকার বাংলাদেশের সকল মিডিয়ার একটা দরখাস্ত অনার করবে না, আমি এটা বিশ্বাস করি না। সুতরাং আলটিমেটলি আসলে বন্ধ করতে হবে না। পশ্চিম বাংলার কতগুলি মানে ইন্ডিয়ান কতগুলি পার্টিকুলার চ্যানেল সাময়িকভাবে সাসপেন্ড করেন, পার্টিকুলার চ্যানেল আমরা জানি কোথায় কোথায় ওইগুলি বন্ধ করেন, সাসপেন্ড করে ওপেন করেন আলোচনার দরজা। তখন আমাদের টেলিভিশন যাবে, তখন রিয়েল মুক্তবাজার হবে। আমাদের জন্য প্রতিবন্ধকতা রেখে আমরা এখানে তাদেরকে আরামে সব প্রচার করতে দিব, এই জায়গাটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কিন্তু আমি আবারও সাবধান করি, আমি কিন্তু প্রকৃতপক্ষে পৃথিবীর কোনো চ্যানেলই বন্ধ করার পক্ষপাতী না। যে যার মতো সব চ্যানেল, আমরা যত বেশি চ্যানেল দেখতে পারবো তত আমাদের জন্য ভালো, আমাদের চয়েস অপশনস বেশি হবে। কিন্তু এইভাবে না, একচেটিয়া না। আপনি কি এটা সমর্থন করেন? যদি 1 মিনিটে শেষ করেন। হ্যাঁ, আমি এইটাই শেষ করতে চাই দুটোর ক্ষেত্রেই, যে দুটো আজকে আলাপ হয়েছে। একেবারেই রবীন্দ্রনাথ যেরকম বলেছেন যে মুক্ত করো হে বন্ধ, এখন ফেসবুক এখানে মুক্ত করো, তেমনি আমাদের চ্যানেলগুলিও ভারতে মুক্ত করো। আচ্ছা, ঠিক আছে। মূল কথা হচ্ছে মুক্ত করো, সবকিছু মুক্ত থাকুক, সবকিছু মুক্ত। ওদের করার জন্য মাঝে মাঝে এটা বন্ধ করতে হবে সাময়িকভাবে। মানে সেটা সাময়িক পদ্ধতি। নামিমুল ইসলাম খান এবং গীতিরা নাসরিন, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আমরা নিশ্চয়ই এই আলোচনা অব্যাহত থাকবো, এবং মানুষের মুক্ত পথ, মুক্ত মত এবং মুক্ত চিন্তা সবকিছু মুক্ত থাকুক, মানুষ মুক্ত থাকুক। আপনাদের দুজনকে ধন্যবাদ, এবং ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরও। আমরা ওএসিস এই সময় শেষ করবো, তবে তার আগে জানিয়ে দিই, যারা অনলাইনে দেখতে চান তারা ক্লিক করেন www.ntbd.com। আপনারা ভালো থাকুন আর থাকুন এনটিভির সঙ্গেই।